আসসালামু আলাইকুম, আমি এম কে রহমান লিটন, নরওয়ের অসলো শহর থেকে। আপনারা তো জানেন যে অসলো নরওয়ের রাজধানী। আর আপনাদের সামনে যে বিল্ডিংটি দাঁড়িয়ে আছে এটি হচ্ছে নরওয়ের পার্লামেন্ট হাউস। উপরে পতাকা ঝুলছে নরওয়ের, আর আমি আশেপাশে দেখাচ্ছি। এবং সেই সাথে আমি আজকে এমন একজন ব্যক্তিকে প্রেজেন্ট করব যিনি একাধারে একজন সফল ব্যক্তি এবং পরোপকারী। তার অনেক বৈশিষ্ট্য এখানে আছে, অবদান এখানে আছে বাঙালি কমিউনিটির জন্য, এবং অনেক কিছুই তিনি করেছেন। তো আমি ওনাকে প্রেজেন্ট করব। আসলে উনি নিজে একজন সফল ব্যক্তি, এবং শুধু সেটা না, উনি অনেককেই সফলতার পথ দেখিয়েছেন, পথপ্রদর্শক, এবং অনেককেই নিঃস্বার্থভাবে উপকার করেছেন। তো যা হোক, আমি ওনাকে প্রেজেন্ট করতে যাচ্ছি। ওনাকে আমরা বড় ভাই হিসাবেই জানি, ওনার নাম হচ্ছে, আমরা বাবলা ভাই হিসাবেই জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো প্রবাস কথায় আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আসলে আমি জাস্ট এই অসলো সম্বন্ধে কিছু জানতে চাচ্ছি, সেটা আপনার কাছেই জানবো। আমার প্রথম কথা হচ্ছে যে আপনি এখানে কত বছর যাবত আছেন? আমার 30 বছরের উপরে হয়ে গেছে এখানে আছি। আচ্ছা, এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি কেমন আছে, কতজন? অসলোতে যদি আমি বলতে যাই, সব মিলিয়ে প্রায় 2000 লোক হবে, 2000 প্লাস। আচ্ছা, এদের মধ্যে বেশিরভাগ কি মানে কার কেমন প্রফেশন? যেমন অন্যান্য দেশে দেখেছি, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে একই আছে যে আপনার এক ভাগ আছে স্টুডেন্ট, আরেক ভাগ আছে বিজনেসম্যান, আরেক ভাগ আছে যারা জব করছে। এখন সেক্ষেত্রে অসলোতে কি অবস্থা? অসলোতে আপনার বেশ যারা আছে, মনে করেন যে এই ইটালি, গ্রিস এবং পর্তুগাল থেকে বহুত ইমিগ্রেন্টসরা এখানে আসছে। তারা বিভিন্ন প্রফেশনাল, মানে তাদের দক্ষতা আছে, রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গার কাজ, মানে তারা জব করছে, তারা বিভিন্ন সেক্টরে করছে। আচ্ছা। আর যারা এখানে অলরেডি সেটেল, যারা ছাত্র ছিল, তারা অনেক ভালো কাজ করছে। এবং যদি আমরা অন্য জাতির সাথে তুলনা করতে যাই, যারা এখানে আমাদের আগে আসছে, সেহেতু আমাদের নতুন জাতি হিসাবে এখানে যে প্রতিষ্ঠা লাভ করেছে, দ্যাট মিন্স সেকেন্ড জেনারেশন, মানে আমাদের কম সংখ্যক লোক হলেও দে আর ইন বেটার পজিশন কম্পেয়ার টু দ্য আদার নেশন। ও আচ্ছা, তাহলে এটা তো আমাদের জন্য অনেক ভালো একটা পজিটিভ একটা দিক। খুব কম সংখ্যক লোক, এবং তারা খুবই দ্রুত র্যাপিডলি মানে একটা ভালো পজিশনে আসছে, এটা খুবই পজিটিভ মনে করি। আচ্ছা, তাহলে বাংলাদেশে এখানে বিজনেসম্যান কেমন আছে, ব্যবসার সাথে জড়িত? বিজনেসম্যান ছিল এক সময়। আসলে যদি বলতে যাই, নরওয়ে কোনো এত একটা ব্যবসার দেশ নয় আসলে। মানে ইটালি, ইংল্যান্ড, মানে হিউজ যে একটা ব্যাপার আছে বিজনেস করতে গেলে, যে লোক সংখ্যা লাগে বা আর এটা তো একটা কর্নারে পড়ে যাওয়াতে নরওয়েটা ওরকম মানে ব্যবসায়িক যোগ সাজস হচ্ছে না। তবে করছে না এমন নয়, হচ্ছে বড় বড় লেভেলে হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে সেকেন্ড জেনারেশন যারা যারা বড় হচ্ছে, যারা জন্ম নিচ্ছে, আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত, ওদের মূলত ওরা কোন কালচার নিয়ে বড় হচ্ছে আর কি? দ্যাট মিনস আমাদের দেখা যাচ্ছে যে আমি ইউরোপের অনেক দেশে ঘুরে যেটা দেখলাম, যে আমরা সেটা হচ্ছে যে ওরা দুইটা কালচারেই বড় হয়, যেমন ওই দেশের লোকাল কালচার যেটা, এবং দেশের যে ইয়েটা। তো আপনি ধরেন যে আপনার ছেলে মেয়ে এখানে আছে ডেফিনেটলি, তো আপনার ছেলে মেয়ে কোন কালচারে বড় হচ্ছে? আসলে ছেলে মেয়েরা এই দেশে যেহেতু থাকে, তারা স্কুলে যাচ্ছে, তারা এই দেশের সংস্কৃতিটাকে ভালো করে অ্যাডাপ্ট করছে। পাশাপাশি যেহেতু মানে টেলিভিশন মিডিয়াগুলা খুব ওপেন হয়ে গেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে, যার জন্য বাংলাদেশি নাটক, বাংলাদেশি ড্রামা, অন্যান্য কিছু অ্যাভেলেবেল হয়ে যাওয়াতে সাংস্কৃতিক যে একটা এফেক্ট বা প্রভাব, সেটারও কম হচ্ছে না। মানে উভয় সাংস্কৃতিক প্রভাবই আছে। তার মানে আগেকার দিন চিন্তা করলে হয়তো একটা জিনিস মিসিং হতো, এখন রীতিমতো আপডেট হচ্ছে কালচারটাকে মিডিয়ার কারণে, সেটা আমি বলতে পারি। কারণ বাচ্চারা বাংলা নাটক দেখছে, বাংলা গান শুনছে, নতুন বাংলাদেশে কোনো গায়ক আসলে তার নাম জানছে, যেটা আমি নিজেও জানি না। তাহলে আপনি বলছেন যে তারা দুইটা কালচারের সাথে বড় হচ্ছে, প্যারালাল যাচ্ছে। আচ্ছা, তারপরে ধরেন যে এখানে যারা জব করে, যেমন ইটালি থেকে আসছে, অন্যান্য দেশ থেকে যারা আসছে এখানে,
তারা সাধারণত কোন ধরনের জব করছে বেশি, যেমন রেস্টুরেন্ট আছে বা অন্য কোন ধরনের জবটা তারা বেশি করে? এখানে অনেকে যারা দক্ষ, যাদের সার্টিফিকেট ছিল, আমি অনেককে জানি যারা সাইপ্রাস, ইটালি বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা ভালো প্রফেশনাল ইলেকট্রিশিয়ানের জব করছে, তারা হার্ড রক কাফের মতো বড় বড় কাফেতে কাজ করছে, তাদের প্রফেশনাল লেটার আছে, তারা প্রফেশনাল হিসাবে আসছে আর যাদের দে আর ডুইং গুড জব হিয়ার। ওকে, যাদের প্রফেশনাল নেই, সার্টিফিকেট নেই, যাদের প্রফেশনাল সার্টিফিকেট নাই, তাদের একটু প্রবলেম হচ্ছে, কারণ তাদেরকে নতুন করে রিস্টার্ট করতে হচ্ছে। এখানকার এমপ্লয়মেন্ট ব্যুরোতে গিয়ে তাদের ট্রেনিং করানো হচ্ছে। যদি আবার পাশাপাশি একটা কথা বলতে হবে যে অন্যান্য দেশের তাদের পাসপোর্ট থাকতে হবে, মানে পার্মানেন্ট রেসিডেন্স পারমিটটাকে তারা ওভাবে অ্যাকসেপ্ট করে না নরিজ গভর্নমেন্ট, যেহেতু এটা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে, যেহেতু আচ্ছা, যার কারণে পাসপোর্টের কন্ডিশনটা খুব মেইন, যে ইটালি থেকে বা স্পেন থেকে যেই আসুক, সে রেগুলার যদি পাসপোর্ট হোল্ডার হয়, তাহলে সে তার জন্য এই সোসাইটিতে এন্টার করাটা খুব ইজি হয়। যেমন যে আপনাদের ইটালিতে কি বলে কার্টা সৌজন্য বা যেগুলো আছে, সেটা হলে পরে এখানে অনেকে ধারণা করে যে ওটা পার্মানেন্ট রেসিডেন্ট হলে, এটা করে কারা? এটা করে যারা ইউরোপিয়ান কমিউনিটির যে দেশগুলো আছে, হ্যাঁ, এই আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, সুইডেনে করে সহজে, স্টকহোমে ওরা, ডেনমার্কে করছে, জার্মানিতে করছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে আবহাওয়ার যে তারতম্যটা, যেমন আপনি 30 বছর আগে আসছিলেন, তখন যে ঠান্ডাটা ছিল আর এখনকার যে ঠান্ডাটা, তাপমাত্রা কেমন? এটার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেন এন্ড রাইট নাও? এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো সবাই কম বেশি জানি এই যে একটা উষ্ণতা, বৈশ্বিক একটা উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং বলে একটা কথা আছে, যে জিনিসটার কারণে এখন কিছুটা তারতম্য দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গাতে। নরওয়ে তার ব্যতিক্রম না, এটা পার্ট অফ দ্য প্ল্যানেট, যেহেতু কিছু পার্থক্য থাকবে এখানে, তার এফেক্ট থাকবে, এটা স্বাভাবিক। জি, তো আপনার অভিজ্ঞতার আলোকে আমরা তো জেনেছি যে আপনি অনেক পরোপকারী, আপনি অনেক মানুষকে হেল্প করেছেন এখানে নানান বিষয় নিয়ে। তো আপনার দ্বারা কেমন মানুষ উপকৃত হয়েছে এবং কোন কোন সাবজেক্টের উপরে? যেমন ধরেন যে আমরা সুইডেন দেখেছি একটা অ্যাড্রেস ম্যানেজ করা খুব কঠিন ছিল, একটা বাসার অ্যাড্রেস যেটা মানুষ দিতে চায় না, এটা খুব কঠিন একটা ব্যাপার। এরকম নানান দেশে নানান একটা সিস্টেম থাকে। এই দেশে সাধারণত কোন বিষয়টা বেশি আসলে কি হয়েছিল? যারা আসে এখানে নতুন, তাদেরকে যে ইনফর্মাল যে ব্যাপারগুলা, যেখানকার আইন কানুনের কী কী আছে না আছে, অনেক সময় কোনো ভাষাগত কারণে কোনো ফর্ম ফিল আপ করতে হলে পরে, বা আনুষঙ্গিক কোথাও কোনো কাজের সন্ধান থাকলে, আমরা সেই ধরনের সাপোর্ট করি। সেটা আমাদের একটা সীমাবদ্ধতা, আমাদের যে ক্যাপাসিটি আছে তার মধ্যে আমরা যথাসাধ্য করার চেষ্টা করি। আচ্ছা, তো সবকিছু মিলে আপনি আপনার কি দেশে ফেরার কোনো চিন্তা আছে ইন ফিউচার, নাকি এখানেই থেকে যাবেন? আসলে কি দেশ কি এখন বলতে গেলে কি ওয়ান প্ল্যানেট ওয়ান হোম, আমি সেরকম মনে করি। বিশ্বই একটা দেশ, তাই না? আর সবথেকে বাংলাদেশের আমার মাতৃভূমি, আমি সবসময় তার সেবা কামনা করি, শোভাকাঙ্ক্ষী, পাশাপাশি চাই যে আমাদের দেশটা উন্নতি করছে, আর উন্নতি করুক, ভালো করুক, সেই আর কি। তবে ফেরার সম্ভাবনাটা ওরকম তো বলা যায় না, মানুষের পরিবর্তনশীল, বুড়া হয়ে গেলে মন চেঞ্জ হয়ে যেত। জি জি জি, আমি সেটাই বলছিলাম যদি ইন ফিউচার আসলে সবারই একটা সময় আসলে দেশে ফেরার একটা প্ল্যান থাকে যে দেশে চলে যাব, সেই অর্থেই। আর একটা জিনিস আমি খেয়াল করলাম এই অসলোতে, সেটি হচ্ছে যে অনেক পাকিস্তানি এখানে দেখলাম। আমি এটা নিয়ে একটা স্টোরি শুনেছিলাম যে আমাদের 1971-এ যে যুদ্ধ ছিল, তখন নাকি অনেক শিপ গিয়েছিল এই নরওয়ে থেকে বাংলাদেশিদের জন্য আসার জন্য, সেখানে নাকি পাকিস্তানিরা উঠে গিয়েছিল বাংলাদেশি বাদে। আসলে মূলত এটার সত্যতা কতটুকু? আসলে ব্যাপার কি, যে কোনো ঐতিহাসিক কোনো কিছুর সত্যতা নিরূপণ করতে হলে পরে তার একটা বেস থাকা দরকার। জি, একটা হচ্ছে অনেক ইতিহাস আছে, লোক মুখে কথা মানে আমরা বলে প্রচার করে থাকি, কিন্তু তার ঐতিহাসিক একটা ভিত্তি থাকা দরকার আছে। তবে আমি নিজে সার্চ করে ঐতিহাসিক উইকিপিডিয়া বা অন্যান্য যে সোর্সগুলো থাকে নেটের মাধ্যমে আমি খোঁজার চেষ্টা করেছি, তো হলে হতে পারে, কিন্তু আমি আর কোনো ঐতিহাসিক ভিত্তি দেখি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক প্রশ্ন করলাম, অনেক কিছু জানলাম আপনার মাধ্যমে। দর্শক, আপনারা জেনে থাকবেন যে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ, যে ইউরোপে অন্যান্য দেশে অনেকেই চিন্তাধারাটা করে যে আমি নরওয়ে যাব, নরওয়ে জব করব,
স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি বিশেষ করে। আসলে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে ডেনমার্ক এবং নরওয়ে, না সুইডেন অ্যাকসেপ্ট করে, বাট ডেনমার্ক নরওয়ে কখনোই অ্যাকসেপ্ট করে না যদি পাসপোর্ট না থাকে ওই দেশের। যদি আপনি যেমন ইটালি থেকে আসতে চান তাহলে ইটালিয়ান পাসপোর্টটা জরুরি, তখন আপনি এখানে এসে ভালো একটা জব করতে পারবেন যদি আপনার সার্টিফিকেট থাকে। ইজি হয়, সিস্টেমে ইন করাটা ইজি হয়। জি, তো বাবলা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা জানলাম আপনার মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি সবসময়। তো আমি বাবলা ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি এই পর্বে। তো আমি আরেকবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন যে এটাই হচ্ছে সংসদ ভবন, আর ডান পাশে বাম পাশে এটা হচ্ছে গ্র্যান্ড হোটেল, 5 স্টার হোটেল নরওয়ে। এবং এই স্কোয়ারটা কি, এই স্কোয়ারটাও একটি গুরুত্বপূর্ণ স্কোয়ার সেন্টারের। তো আমার সাথে আছেন বরাবরের মতোই শীতল রহমান ফ্রম ইউএসএ, নরওয়ে থেকে। কেমন লাগছে নরওয়ে? ভালো লাগছে। বেশি ঠান্ডা না কিন্তু, তাই না? আমার মতো ঠান্ডা না, আচ্ছা, আচ্ছা, অনেক ভালো। নরওয়ে ঠিক আছে, খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। অস্ত্র থেকে এম কে রহমান লিটন।